আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। নূরের ওপর হামলায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আওয়ামী দোসর সেনাদের বিচার দাবি, চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান ৩ রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার রোববার। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার। ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ৪৮ দফার ইশতেহার, ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও মোরাল পুলিশিং বন্ধের প্রতিশ্রুতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, নতুন প্রজন্মকে সচেতন করে সবুজ দেশ গড়ার প্রত্যয়। এবং মাশরুম চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তার দাবি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে অস্ট্রেলিয়ায় বিশিষ্ট নারীদের অবদান সামনে আনতে ব্যতিক্রমী উদ্যোগের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার উপর হামলা পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর ভেতর ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে দলটি। এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। শুক্রবার রাত ৯:৩০টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে যান গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সে সময় নূরের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজেভার ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসবি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির নেতা মঈন খান এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি ও জাতীয় পার্টির রাজনীতি প্রসঙ্গে কথা বলেন। এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগতে পারে জানিয়ে চিকিৎসায় অবহেলা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টি। কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা ব্যবস্থা না নিলে শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেয়া হতো।
দলের নেতাকর্মীদের পুড়িয়ে হত্যা করা হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শামীম হায়দার আরও বলেন, মব সন্ত্রাসকে সরকারের কঠোর হাতে দমন করা উচিত। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহের নিন্দা জানান। আমরা নুরুল হক নূরের সাথে একসাথে রাজনীতি করেছি, একসাথে মিটিং করেছি। তিনি সুস্থ হয়ে আসুক, আমরা পার্টি অফিসে দোয়া করব। আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো, কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য, এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না। সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই। সরকার আছে, এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে, মব দমন করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে। কোনো অপশক্তি এবং ষড়যন্ত্র এটি প্রতিহত করতে পারবে না। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে রোববার প্রধান 3 রাজনৈতিক দলের সাথে আলাদাভাবে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। চকর মালিথা জানাচ্ছেন। হঠাৎ করেই শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, দুপুরে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়, এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রেস সচিব। আজকের মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয়। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে বিদেশে পাঠাবে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের অধিকার বিষয়ে সচেতন হলে কোনো অপশক্তি তাদেরকে ব্যবহার করতে পারবে না। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলনে ভার্চুয়াল পরিসরে যোগ দিয়ে তিনি আরও বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। তারেক রহমান আরও বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। রাহুল রায় জানাচ্ছেন। ময়মনসিংহের টাউন হলে ছিল জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলন। সম্মেলনে যোগ দেন আশেপাশের জেলার প্রতিনিধিরাও। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল পরিসরে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোনো এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমাদের সবার, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে সব অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। ক্ষমতায় গেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ৮ বিষয়ের আলোকে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মোরাল পুলিশিং বন্ধ ও নারীদের পোশাকের স্বাধীনতা সহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে ইশতেহারে। নির্বাচনের প্রচারের পাশাপাশি ভোটকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লালা নওশিন জানাচ্ছেন। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পর দ্বিতীয় প্যানেল হিসেবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহার ঘোষণা। শিক্ষার্থীদের প্রতি লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের বৈষম্য। বিকালের মধুর ক্যান্টিনের সামনে রাজনৈতিক, একাডেমিক ও প্রশাসনিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার, নারী, কালচার ও স্পোর্টস, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি সহ ৮টি বিষয়ের আলোকে ইশতেহার ঘোষণা করে প্যানেলের প্রার্থীরা বলেন, নির্বাচিত না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে তারা বদ্ধপরিকর। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যঞ্জনানীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। শাড়ি, টুপি, বোরকা, হিজাব সহ পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। নানা প্রতিশ্রুতিতে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার চালিয়েছেন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা। 5 আগস্টের পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে ভালো কিছু হবে, সেটি হয়নি। ফুটন্ত ফুল ফুটাতে চাই এবং নতুন চারা গাছ আমি জন্মাতে চাই, যেটা বিজয় একাত্তর হলকে একটি আদর্শ হলে রূপান্তর করবে। আমার লক্ষ্য হচ্ছে একটা নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়া এবং সমাজসেবা পদে গেলে আমি আরও বেশি কাজ করতে পারবো। সবাই এবার স্বতন্ত্রতা ভরসা রাখছে ম্যাক্সিমামে, এবং তাদের থেকে আমি একটা ভালো সমর্থন পাচ্ছি। জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শনিবারও নির্বাচনী বিতর্কের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধ ও অভিযোজন নিশ্চিতে নড়াইলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন উৎসবের সব প্রজন্মের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে পারলে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব বলছেন সুধীজনরা। দানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। আবহমানকালের প্রকৃতি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ জনপদ হিসেবে সুপরিচিত চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা নড়াইল। তবে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মতো নানা অনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্যময় পরিবেশের খ্যাতি হারাচ্ছে নড়াইল। এমন বাস্তবতায় চিত্রাপাড়ের জনপদের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় পার্বতী বিদ্যাপীঠ স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই যে গাছ আমরা লাগাচ্ছি, শুধু কি সৌন্দর্যের জন্য, শুধু কি ছায়ার জন্য, শুধু কি অক্সিজেনের জন্য, শুধু কি কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সেই জন্য না। যারা ছাত্রছাত্রী তারা যখন সবুজে থাকে তাদের কিন্তু অনেক মনোযোগ বাড়ে এবং তাদের কিন্তু এই যে সবুজ, সেই সবুজ তাকে কিন্তু অনেক প্রফুল্ল রাখে এই পড়াশোনার জন্য, তাকে কিন্তু একটা ভালো পরিবেশ দেয়। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। এমন উদ্যোগে পরিবেশ সুরক্ষায় উৎসাহী হয়ে উঠছে নতুন প্রজন্ম। আমাদের জলবায়ুকে যদি আগের মতো সুন্দর পরিবেশে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের বৃক্ষ লাগাতে হবে। গাছ এমন একটি জিনিস যেটা আমাদের নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে থাকে। গাছের ফলে আমরা ছায়া, অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই তাহলে অনেক গাছ লাগাতে পারবো। আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। প্রকৃতি এবং জীবন ক্লাব সামাজিক বনায়নের জন্য তাদের যে প্রচেষ্টা,
এটা যদি ভবিষ্যতে আরও কোনো আয়োজন করে, আমি আজকের আয়োজনের যে আনন্দ, এই আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসলে এই আয়োজনটা অব্যাহত থাকুক, যে আমাদের লক্ষ্যমাত্রা আসে সেটা যেন আমরা পূরণ করতে পারি। এই যে কোমলমতি শিশুরা আছে, এদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে না, গাছ লাগাতে হবে। বাংলালিংক এই উদ্যোগের সাথে আছে। প্রকৃত জীবন ক্লাবকে ধন্যবাদ যে আমরা একসাথে কাজ করতে পারছি। সবুজায়নে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের অভিযাত্রা ত্বরান্বিত হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমাদের মোট বনভূমি 25% থাকার কথা, সেটা আমাদের এখানে নাই, যার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি বারবার আসা উচিত। পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটি নিঃসন্দেহে অন্যতম প্রথম সারির অবদান রাখবে এবং ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে। বৃক্ষ ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। তারা এই গাছের যত্ন নেবে এবং তারা বুঝতে পারবে যে আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। নড়াইলে সবুজ শ্যামল পরিবেশ নিশ্চিতে শুধু বৃক্ষরোপণই নয়, বছর জুড়ে পরিবেশ বান্ধব উদ্যোগের আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে খাদ্য হিসেবে গণ্য করত না সাধারণ মানুষ। তবে এখন দেশে বছরে প্রায় 40,000 টন মাশরুম উৎপাদন হচ্ছে। এ খাতে যুক্ত আছেন 1 লাখেরও বেশি কৃষক। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর শাহিন মোল্লা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের পাশাপাশি গ্রামে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেখুন শাইখ সিরাজের রিপোর্ট। প্রবাস থেকে ফিরে গ্রামেই কর্মসংস্থানের চেষ্টায় মাশরুম চাষ শুরু করেন নরসিংদীর শাহিন মোল্লা। প্রথম দিকে বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার, তবে নানা সংকটের ভেতরেও হাল ছাড়েননি, নিজেকে নিয়ে গেছেন সাফল্যের দুয়ারে। এখন আমার মাশরুম যত হয় বেচার সমস্যা হয় না। থাইল্যান্ড থেকে আমার ইনুকি, শিমিজি, সীতাকে, ইরিঞ্জি এই মাশরুমটি আসে। তো এই আল্লাহর রহমতে সব মাশরুমই আমার প্রতিদিনই চলে যায়, আমার শর্ট থাকে আরও। এখন আমি ঢাকা মিরপুরে একটা অফিস নিছি, যাত্রাবাড়ি নিজস্ব কিছু আছে, তো ওদিকে আর ইন্দা আমি 74% প্রজেক্ট নিছি। এটা কি আপনার কেনা যাওয়া? না, এটা পুরোটাই। শুধু নিজের নয়, এখন গ্রামের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে। আমার এই এলাকা থেকে, গ্রাম থেকে প্রায় 60 জনকে আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি। সরকারি ট্রেনিং দেওয়াইয়া এগরে আমরা প্রোডাকশনে দিয়ে দিছি। আইসা সারাদিনে 500 টাকা কাম করতে পারে। এরকম কয়টা করলে কত টাকা পান? এক একটা 1.5 টাকা পিস, 200, 250, 300, যে যতটুকু করতে পারে। এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারে। এটা হলো চা মাশরুমটি, আমরা অনেক এটা আচার। এরপরে এই যে এটা হলো সোপ, মাশরুম সোপ আমাদের 4টা। এটা হলো ম্যাজিক মশলা, মাশরুমের চপ। মাশরুমের চপ। সরকারি নানা উদ্যোগ মাশরুম চাষে বাড়লেও আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রয়োজন বলে দাবি এই উদ্যোক্তার। আমার প্রতি মাসে টার্গেট হলো 1 লক্ষ স্পন। হাতে এত স্পন বানাইতে খুবই কষ্ট হয়। যদি আমাদের কিছু মেশিন দিত তাইলে আমরা মাশরুমটা কিন্তু অনেক দূর সারে নিতে যেতে পারতাম। মাশরুম আমাদের পুষ্টি চাহিদার অনেকটাই মেটাতে পারে, দূর করতে পারে গ্রামীণ দারিদ্রতা, নতুন কর্মসংস্থান বাড়াতে পারে এবং উদ্যোক্তা তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন মাশরুমের উন্নত কারিগরি কলাকৌশলের সম্পর্কিত প্রশিক্ষণ, ভালো জাতের বীজ, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রচারণা। নরসিংদীর কাঠালিয়ান মাশরুম খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 সিরিজ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম কমিশনের কার্যকলাপকে এগিয়ে নেওয়া, প্রকৃত অর্থে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলা দ্রুত সমাধানের চেষ্টা এবং ভবিষ্যতে যেন গুম সংস্কৃতি আবার গড়ে না ওঠে, এ ব্যাপারে সরকারের তৎপরতা তুলে ধরা হয় গোল টেবিল আলোচনায়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বিগত 15 বছরের ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হন বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক সহ অসংখ্য মানুষ। ভুক্তভোগী পরিবারগুলো এক হয়েছিল মায়ের ডাক সংগঠনের মাধ্যমে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে সেসব দুর্দশার বর্ণনা ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা। এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি এস্টাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো,
বলেন, এটা তো আমরা করতে পারি না। সেই জন্য একটু তারা অবশ্যই আছে যে অপারেশন শুরু করুক। গুমের সাথে জড়িতদেরও বিচারের বিষয়টি চলমান রয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। যারা নির্যাতিত হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন এবং অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটা পথ দেখিয়ে দিয়ে যাবেন। The judiciary failed to play a proactive role in curbing human rights abuses, including enforced disappearance. ভবিষ্যতে গুম এবং ভয়ের সংস্কৃতি যেন আবার প্রতিষ্ঠা না পায় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির আদালত। রায়ের ওপর আপিলের জন্য 14 অক্টোবর পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সুযোগ দিয়েছেন মার্কিন সার্কিট আদালত। রায়ের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় উৎসবমুখর পরিবেশে 39তম ফবানা সম্মেলন চলছে। স্থানীয় সময় শুক্রবার আটলান্টার গ্যাস কনভেনশন সেন্টারে 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফবানার এই সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে ছিলেন 39তম ফবানার কনভেনর নাহিদুল খান, সদস্য সচিব মাহবুবুর রহমান ভূঁইয়া, চেয়ারম্যান মাসুদুর রব চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর, প্রধান সমন্বয়কারী দিলু মাওলা এবং অন্যরা। The first generation of NRBs built the institutions that have kept us anchored. Weekend Bangla schools, cultural centers that host Pohela Boishak, International Mother Language Day, and the Rabindra Nazrul programs that we all know about. নিটোল টাটা, বিশেষ সংবাদ। হেঁটে ভ্রমণের মাধ্যমে সিডনি শহরের বিশিষ্ট নারীদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হলো অস্ট্রেলিয়ায়। সিডনির হাইড পার্ক থেকে দ্য রকস এলাকার বিভিন্ন স্থাপনা পর্যটকদের ঘুরে দেখানো হয়। সে সময় শহরের ইতিহাস, নারীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা সহ তাদের প্রতি সম্মান জানানো হয়। সিডনির ইতিহাসে বিশিষ্ট পুরুষ ব্যক্তিত্বদের মূর্তি বা রাস্তার নামে স্মরণ হলেও নারীদের অবদান খুব বেশি তুলে ধরা হয় না, তাই এই ভ্রমণের উদ্যোগ। এতে অধিকার কর্মী পার্ল গিবস, হারবার ব্রিজের ক্যাথলিন বাটলার সহ বিশিষ্ট নারীদের স্মরণ করা হয়। 2021 সালে শুরু হওয়া এই ভ্রমণে এ পর্যন্ত 10,000 মানুষ অংশ নিয়েছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ডিএমসিবির 2024-2025 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের ব্লু স্কাই অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন ডিএমসিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাহমিদ সামি, ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জাফর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ খান ও আলমগীর সহ ব্যাংকটির পরিচালক ও উপদেষ্টারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক ও সদস্যরাও ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। রাজধানীতে হয়ে গেল বাংলাদেশ আরবান ইউথ কনফারেন্স 2025। আইপাস বাংলাদেশের ইমপ্রুভিং SRHR ইন ঢাকা প্রকল্পের উদ্যোগে কানাডা সরকারের অর্থায়ন এবং হেলথ ব্রিজ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়। অংশ নেন সরকারি নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, চিকিৎসক, গবেষক ও প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তা এবং 500-রও বেশি তরুণ স্বেচ্ছাসেবক। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আরও ছিলেন বাংলাদেশে কানাডার ফার্স্ট সেক্রেটারি ডেভেলপমেন্ট হেলথ অ্যাডওয়ার্ড ক্যানবেরা। কনফারেন্সে ছিল ফটো, ভয়েস প্রদর্শনী এবং এডুটেইনমেন্ট পারফরম্যান্স।
সম্মেলনের মূল আকর্ষণ 16 দফার ঢাকা ডিক্লারেশন 2025, যা নগর স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে। এবারে খেলার খবর। সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নূরের ওপর হামলার ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আওয়ামী দোসর সেনাদের বিচার দাবি, চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান 3 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার রোববার। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না, বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার। ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের 48 দফার ইশতেহার, ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও মোরাল পুলিশিং বন্ধের প্রতিশ্রুতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, নতুন প্রজন্মকে সচেতন করে সবুজ দেশ গড়ার প্রত্যয়। এবং মাশরুম চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তার দাবি। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।